হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো সকাল সকাল হয়ে গেছি রেডি, আর এখন বাইরে যাব, কিছু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। আর বাই দ্য ওয়ে, আজকে मॉर्निंगটা वेरी मच ब्यूटीफुल। और आप सभी ने, जितने भी लोग मुझे इस जर्नी में हेल्प किया, मेरे साथ रहा, तो उन सभी को मैं बोलना चाहता हूँ कि दिल से हार्दिक अभिनंदन। तो आप सब लोग ऐसे ही मेरा साथ दीजिए। और यही बस बोलना था, ज़्यादा बोलेंगे तो बुरा मान जाएगा किस्मत। तो ठीक है, टाटा। अधर्माभिभवत् कृष्ण प्रोदुष्यन्ति कुलस्त्रिया स्त्रीषु दुष्टासु यज्ञेषु जयते कर्णशंकर। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হয়ে কুল বধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, এবং হে বঞ্চেয় কুল স্ত্রীগণ অর্থাৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবনযাপন করে, তখনই সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বতোভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে। এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হয় যখন সমাজের স্ত্রী লোকেরা সৎ চরিত্রবর্তী ও সত্যনিষ্ঠ হয়। শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপথগামী হবার প্রবণতা দেখা যায়, স্ত্রী লোকদের মধ্যেও তেমন অতি সহজেই অধঃপতিত হবার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রশিক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন। নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রী লোকদের চিত্তবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয়, এবং এভাবেই তাদের ব্যভিচারী মনোবৃত্তিকে সংযত করা হয়। চাণক্য পণ্ডিত বলে গেছেন, স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয়। সেই জন্য তাদের পূজার্চনা আদি গৃহস্থালির নানা রকম ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখতে হয়, এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং চরিত্র নির্মল হয়। তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয়, যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত। বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবতই স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে, এবং তাদের ব্যভিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্ততির জন্ম হয়। দায়িত্ব জ্ঞানশূন্য লোকদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজে ব্যভিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষের সমাজ ছেয়ে যায়, তখন মহামারী ও যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংসোন্মুখ করে তোলে। ফোনেই পাওয়া যায় না আজকাল। বলছি একটা সিলিন্ডার নিয়ে যেতে হবে পাশেই, ওই রমা হলের পরে জগন্নাথ ভান্ডার আছে না, ওই জগন্নাথ ভান্ডার ক্রস করে বাঁদিকে একটা, ওই টার্নিংয়ের আগে
মেশিন নিয়ে যেতে হবে, কিন্তু ওটা 11টার মধ্যে নিতে হবে আমার। হ্যাঁ হ্যাঁ 11টার ভিতরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাড়ি সব আছে, নিয়ে যান। আর আমাকে একটা ফোন করেন, আমাকেও যেতে হবে ফর্মটা ফিল আপ করানোর জন্য, ঠিক আছে? ওই অক্সিজেন সিলিন্ডার নেবেন, রেগুলেটর নেবেন, আর রেন্স নেবেন, অক্সিজেনের ক্যানুলাটা নেবেন, পুরো সেট আর কি। আর দেখেন ওই মাল যদি একটা ভরা চালানো যায় তো খুব ভালো হয়, ঠিক আছে? হ্যালো, কাটা কাটা, দুটোই নিয়ে আসুন। ঠিক আছে, হরে কৃষ্ণ। গাইস, তো সকালবেলা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরেও ল্যাবরেটরিতে এসেছি। মাদাইবাবু অক্সিজেন নিয়ে আছে হচ্ছে বিরাটিতে, তো এখান থেকে ফার্স্ট কাজ শেষ করে আমাকে বিরাটিতে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ গাইস, তো এখন 1টা বাজতে 5 মিনিট বাকি, বাড়িতে আসলাম। আর এর ভিতরে একটা অক্সিজেন সিলিন্ডার গেছে এক বাড়িতে, তো সেটারই সেট আপ আছে। আর এদিকে মা কি কাজ করছে জানি না। হ্যাঁ গাইস, তো এখন বাজে ঘড়িতে 1টা 7, একটু বেরিয়েছিলাম, আবার চলে আসলাম বাড়িতে। আমি বাড়ি আর ঘর করি, আমি বাড়ি আর ঘর করি, আর তুমি কি করছো? হ্যাঁ গাইস, তো কাজ দিয়ে তো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পথে দুটো জিনিস কিনে নিয়ে এসেছি। থিন ইয়ার ক্যানাল বাডস, এই যে থিন ইয়ার ক্যানাল বাডস, আর সাথে নিয়ে এসেছি হচ্ছে হেয়ারব্যান্ড। চুলগুলো প্রচুর ডিস্টার্ব করছিল এই। তো ভাই অনেক দিন ধরে অ্যাকচুয়ালি আগে তো চুল রাখতাম না মাথায়, তখন যেহেতু চুল বড় হচ্ছে, তো এটা একটা গেট আপ না হলে না ভালো লাগছে না। আর সাথে আছে হচ্ছে ইয়ারবাড। টেন টেন টেন। অনেকদিন ধরে কানটা ডিস্টার্ব করছিল, তো এই কারণে ইয়ারবাডসটা নিয়ে আসলাম। কানেক্ট হয়নি। আমার হেয়ার ব্যান্ডটা কিরকম লাগছে বলো? রাস্তার যেমন ঘুরি বেড়ায় লোক সেই মন। দেখেছো কজন লোক দেখেছো তুমি? তুমি কিছু একটা একটা ঘুঞ্চে ঠেকিয়েছো জীবনে? তা তুই, আমি ঘুষি নাই বা ঠেকালাম, তুই যারা ঠেকাইছে তাদের কাছে চলে যা, তুই এখানে করে জীবনে একটা দুলুম ঘুঞ্চে মারিস না আমার ঠেকিয়েছো? সাথে। যারা ঠেকি গাইস, তো দেখুন দুটো ভাত বাড়তে দিয়েছি, ভাতের এখানে সব ছড়িয়ে গেছে, থালার থেকে বেশি ভাত বাইরে। টাকা বের করো। এইসব কথা আমার বলি লাভ নেই, সকাল হবে বাজার জন্য রীতিমতো। হ্যাঁ গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে বাইতে হবে 2:01। তো এখন শুয়ে শুয়ে একটু ব্লগিং দেখবো। আর নতুন হেয়ার ব্যান্ডটা কেমন লাগছে कमेंट করুন। और बस मुझे तो बहुत अच्छा लग रहा है देख के। ये बाल ना इधर पड़ रहा था और मुझे बहुत दिक्कत भी हो रहा था। और मैं तो ऐसा भी सोच लिया कि इसको उड़ा देते सब कुछ, लेकिन नहीं, ये ईयरबैंड लगाने के बाद अब मुझे अच्छा लग रहा है, थोड़ा रिलैक्स भी फील हो रहा है। तो फिलहाल मैं बाल काटूंगा नहीं, उसके मैं बाद में देखा जाता है क्या होगा। तो अगर अच्छा नहीं लगेगा तो हम इस बाल को उड़ा देंगे।
হ্যাঁ গাইস, তো আজকে কিভাবে কুমড়ো আলু ভাজা করা যায় সেটা মাকে শেখাবো। তো মা তো পারে না ভালো করে ভাজতে, তো এখন মাকে শেখাবো যে কিভাবে কুমড়ো আলু ভাজা করা হয়। তো চলুন আপনাদের। তো গাইস দেখুন, কড়াইটা গরম হতে পারেনি, তার মধ্যে লঙ্কা দেওয়া হয়ে গেছে। তেলটা তো ফুটবে, তারপরে তো লঙ্কাটা দেবে। তো গাইস তেলের ভিতরে এবার একটু 1 চামচ জিরে দেবো, দিয়ে দিলাম জিরে। জিরে দেওয়ার পরে কুমড়োটা দিয়ে দেবো, কিন্তু আমরা ব্যবহার করবো না এখানে। পরিমাণ মতন এখানে লবণ দিতে হবে। আমার লবণটা দাও তো। তো গাইস মশলাপাতি রেডি করে দিয়েছি, সব কিছু রেডি হয়ে গেছে। এখন মাকে বললাম যে এটাকে টাইম মতন একটু সিদ্ধ হয়ে গেলে নামাবে। আর দূর একটা কথা শুনতে তো সারাদিন মোবাইল, ছেলেটা রান্না করতে বলেছে তা বলো না, এসে এখানে মোবাইল চাপছো। হুম, আমি ভিডিওটা বানাচ্ছি, বলছে তোর জন্য আমি কোনো কথা শুনতে পাচ্ছি না মোবাইলে। ভাবুন, মানে মোবাইলে শেষ হয়ে গেল পুরো দুনিয়া। ওটা নামাবে, টাইম মতো নামাবে। তো ভাই এই মোবাইল 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 করে সবাই, পুরো हर एक जनरेशन मोबाइल के वजह से पूरा मिट्टी मीट हो रहा है। कोई जानना ना कोड़ी, मैंने क्या बताया आप लोगों को। सारा दिन बस मोबाइल पे स्क्रॉलिंग करते रह जाए लोग, पता नहीं क्या देखता है क्या सुनता है, बस स्क्रॉलिंग करना चाहिए इन लोगों को। तो गाइस এই যে কুমড়ো, তো ভাই কুমড়ো ভাজাটা রান্না হয়ে গেছে আর খুব ভালোই হয়েছে। এবার খেয়ে দেখতে হবে যে কতটা টেস্টি হয়েছে, সেটা দেখার বিষয়। আর দেখে তো মনেই হচ্ছে ভালোই হয়েছে, এবার দেখা যাক খেয়ে কেমন লাগে। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব বেলঘড়িয়াতে। বেলঘড়িয়ার পাল মেডিকেল থেকে রেফারেন্স দিয়েছে যে একটা অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন, যেটা নিয়ে যেতে হবে ওখানে কোনো একটা বাড়িতে। সেটা ডিটেলস আর আমি দেবো না, শেয়ার করবো না, ফর প্রাইভেসি রিজন। তো ব্যাস এখন যাব সেই সিলিন্ডারটাকে দিতে। অ্যাকচুয়ালি আমাদের কাছে অক্সিজেন সিলিন্ডার, কনসেন্ট্রেটর মেশিন, নেবুলাইজার, পোর্টেবল ইসিজি, পোর্টেবল এক্স-রে, এভরিথিং A to Z আমাদের কাছে অ্যাভেলেবেল। তো এমার্জেন্সিতে মানুষ যখন হেল্প পায়, আমরা যখন মানুষকে হেল্প করতে পারি, তখন भीषण भालो लगे, दिल से दुआ निकलता है उन लोगों की मुंह से। तो ये मुझे बहुत सुकून मिलता है देख के, सुन के। तो गाइस हेयर बैंडটা, নতুন হেয়ার ব্যান্ডটা কেমন লাগছে তো আপনারা কমেন্ট করুন যে हेयर बैंड डिज़ाइन बा एवरीथिंग। मुझे तो बहुत अच्छा लग रहा है इस हेयर बैंड को पहनते हुए, लेकिन मदर्स को ये पसंद नहीं आया कि क्या लड़की जैसा हेयर बैंड लगा के रखा है, तो पता नहीं। तो पर्सनली मुझे बहुत अच्छा लग रहा है हेयर बैंड पहन के, क्योंकि ये बाल मुझे मेरे मुंह पे नहीं पर आ रहा है। तो जो भी होता है चलो ठीक है, क्या कर सकते हैं। এখন ঘড়িতে বাজে 6, 7, 8, 8টা 15, ওই সরি 8টা বাজতে 15 মিনিট বাকি। তো এখন বেরালাম। তো ওই যে বাইকটা দাঁড়িয়ে আছে পুরোনো, আর বাইরের দিকে সব অন্ধকার। আর এই বোট, তো দুদিন আগে একজন জিজ্ঞেস করছিল যে আপনাদের বাড়িতে, একজন জিজ্ঞেস করছে যে আপনি কি ফ্রিতে টেস্ট করাবেন, আমার থেকে টাকা নেবেন না? তো বলছে আমার বাড়িতে যাবেন, বাড়িতে গেলে ফ্রিতেই টেস্ট হবে। তো জাস্ট সেই জন্য দেখিয়ে দিলাম।
শ্যাম্পু তো একদিন বোধহয় গ্যাপ যায়, খুব রেয়ারলি। চুলে কিন্তু জল দাঁড়ালে কিন্তু মুশকিল হয়ে যাবে, চুল উঠে যাবে। চুল সবসময় ড্রাই রাখতে হবে। হ্যাঁ সেটাই, মাঝে একদিন কি আমি রাতে স্নান করে না বেশিক্ষণ আর ওয়েট করিনি, শুয়ে পড়েছি। পরের দিন শ্যাম্পু করতে গিয়ে চুল পুরো হাত ভর্তি চুল চলে এসেছে ওই কারণে। মোটা দিয়ে রাখলে কিন্তু উঠবে। তোমার অয়েলি স্কিন, সবসময় একটা ঘাম ভাব থাকে, শ্যাম্পু করলেও যেন চুল চিটপিট চিটপিট করে। মানে শ্যাম্পু করলে পারে না, কিন্তু বাইরে ঘাম হলে তখন থেকে তাই বলছি, এই জন্য সবসময় ড্রাই রাখতে হবে, শুকনো রাখতে হবে। শ্যাম্পুটা মোটামুটি একটা 5 দিন মিনিমাম দরকার। আমি তো 7 দিনও করি। তো আবার একবার না দুবার? একবার দুবার করতে হবে। দুবার মানে দুটো টাইম না, আমি একবারে যখন শ্যাম্পু করছি তখন 2 টাইম শ্যাম্পু করতে হবে। প্রথমে এক টাইম করে ধুয়ে ফেলতে হবে, তারপর আবার করতে হবে। আর শ্যাম্পু কীভাবে নিতে হবে? কীভাবে? হাতে নিয়ে করে তারপর আমি তো শ্যাম্পু নিই, নিয়ে মাথায় দিই, দিয়ে করি। বেশি না হলে একটু জল দিয়ে দিই। সেটা আমি জানি। এটা তো করে কী হয়? শ্যাম্পুর একটা থাকে, একটা কেমিক্যাল থাকে, আচ্ছা, ওটা ডাইরেক্ট চলে যায়। আর হাত দিয়ে মাসাজ করে মাখালে ডাইরেক্ট যায়, এবং শ্যাম্পুটা ভালো খেলে। ঠিকই বলেছেন। অনেক মেডিসিনের ক্ষেত্রে এরকমটা হয়, ওটাকে শেক করতে হয়। বেশি বলবে না, নেক্সট টাইম। হরে কৃষ্ণ। তো গাইজ এখন ঘুরতে বাজে হচ্ছে 9টা, বাড়িতে চলে এসেছি। ঠিক পাচ্ছে না, কে? আর জানে যখন তা ও আগের দিন এই ব্যাংকের এখনো ঠিক বই ঠিক হয়ে গেছে, বুঝেছো? গাইজ তো বৃষ্টিতে পুরো ভিজে গেছে, আর শেভ করে এসেছি। শেভ করে কেমন লাগছে একটু কমেন্ট করুন। আর এখন যাব হচ্ছে বেলঘড়িয়া, একটা কাজ আছে, একটু আগে বললাম। তো ব্যাস বৃষ্টিটা একটু কমলে তারপরে বেরাবো। আর ডিনার তো হয়েই গেছে, আজকে বেলঘড়িয়া থেকে রিটার্ন এসেই শুয়ে পড়বো। তো গাইজ এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 5। এখন বাড়িতে আসলাম অক্সিজেনটা দিয়ে। তো গাইজ বাজার দিয়ে কেভেন্টারের মেট্রো টোন্ড মিল্ক থিঙ্ক অ্যান্ড টেস্টি, ফ্যাট হচ্ছে 3.3%। এটা একটু খেতে হবে। তো গাইজ আমি হেয়ার ব্যান্ডটা লাগিয়েছি, তো রাজদীপ বলছে মাথায় নেই চুল, হেয়ার ব্যান্ড লাগিয়েছি। আর ওখানে বসে মা ফড়ন কাটছে, যে কত নাটক যে দেখবো। লোকে দেখলে কি বলে, একটা ছাড়িয়ে। তো গাইজ গলা জ্বালা করছে বলে একটু দুধ নিয়ে এসি। ভাবছিলাম তো প্রথমে প্যারাসিটামল বা প্যান্ডি নিয়ে আসবো, তো প্যান্ডি আর আনিনি, তার বদলে দুধ নিয়ে এসি। দেখি দুধ খেয়ে গ্যাসটা কমে কিনা। তো কি ভুলভাল বলছি, ওটা না মানে যা বলেছি ভুলে যা। প্যান্ডি ভেবেছিলাম যে প্যান্ডি কিনবো, একটু গলাটা জ্বালা করছে বলে। তো প্যান্ডি ভাবলাম, একটা প্যান্ডির দাম 14 টাকা, তো আমি ফালতু একটা প্যান্ডি খেতে যাবো কেন, তার থেকে আমি ভাবলাম ওই টাকা দিয়ে আর 14 টাকা দিলে আমার 1 প্যাকেট দুধ হয়ে যাবে 500। তো আমি দুধ নিয়ে এসেছি,
তো খেয়ে দেখি যে গ্যাসের প্রবলেম কমে কিনা। তো এটাকে কাপে করে খাবো, কারণ স্টিলের গ্লাসে না গরম লাগে। তোর ফোন না কি ও মেসেজ ফোন করলে যায় না, আবার এসএমএস ফোন করলে আবার টের পাস। ও কি সিস্টেম? ঠিক আছে, তা ভাত খাবি না? তো গাইস দুধটা খেয়ে গ্যাসটা একটু কম পড়েছে, গলা জ্বালাটা মনে হচ্ছে যে কমছে। তো আরও খেয়ে দেখি গলা জ্বালা পুরোপুরি কমে কিনা। তো গাইস যদি দুধ খেয়ে গলা জ্বালা কমে যায় তো আপনারা এরপর থেকে দুধই খাবেন, গ্যাসের ওষুধ আর খাবেন না। মা রান্নাঘর চলছে নাটক।